বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার তোমাদের মাঝে আসলাম। আজকে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান। আর আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব বা যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় 9 রেওয়ামিল। এখানে আমি শ্রেণীতে নবম দশম লিখেছি, মূলত এটা নবম শ্রেণীর উদ্দেশ্যে করা। আর দশম শ্রেণী যারা আছো তারা এই অধ্যায় সম্পর্কে তোমাদের ভালো ধারণা আছে। এই অধ্যায় সম্পর্কে তোমরা নাইনে দশম শ্রেণীর প্রথম দিকে মোটামুটি ক্লাস পেয়েছো, বা নাইনে এই অধ্যায়ের উপর অনেক স্কুলে পরীক্ষাও নিয়েছে, তোমার পরীক্ষা দিছো। আজকে দেখো যে যারা নবম শ্রেণী আছো মূলত তাদের উদ্দেশ্যে এই রেওয়ামিলটা আমি নতুন ভাবে শুরু করছি। আর যারা দশম শ্রেণী আছো তারাও এই ক্লাসটা ফলো করতে পারো। তোমাদের কোনো বিষয় সম্পর্কে যদি অজানা থাকে, এই চ্যাপ্টার সম্পর্কে যদি কোনো ল্যাকিংস থাকে, দুর্বলতা থাকে, তাহলে সেই দুর্বলতা থেকেই তোমার কমপ্লিট হয়ে যাবে, দুর্বলতাটা ঠিক হয়ে যাবে। তা দেখো যে আমাদের এখানে অধ্যায় 9 রেওয়ামিল, আমরা প্রথম দিকে লেনদেন, চৌতরফা দাখিলা, জাবেদা, খতিয়ান, হিসাব, এই চ্যাপ্টারগুলো সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা পেয়েছি, বা আমরা কি অঙ্ক করছি, খতিয়ান। তো দেখো এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের কি এক একটা উদ্দেশ্য থাকে, এক একটা কারণ থাকে যে আমরা কেন জাবেদা প্রস্তুত করছি, আমরা কেন খতিয়ান প্রস্তুত করছি, আমরা কেন হিসাব প্রস্তুত করতেছি, আমরা কেন লেনদেন প্রস্তুত করতেছি। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায়ের কি কোনো না কোনো কি সম্পর্ক অবশ্যই হিসাব বিজ্ঞানের সাথে আছে। বা আমরা দৈনন্দিন অথবা মান্থলি, সাপ্তাহিক, বাৎসরিক যে আমরা হিসাবগুলো কি প্রতিষ্ঠানের প্রস্তুত করে থাকি, এই হিসাবগুলোতে আমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি প্রয়োজনীয়তা, কোথায় প্রয়োজন, কোথায় কি এটার কাজ, তার আমরা কি করে হিসাবগুলো সংরক্ষণ করে রাখি। তাহলে কি প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা অধ্যায়ের, প্রত্যেকটা টপিকসের কি কোনো না কোনো কি সম্পর্ক অবশ্যই হিসাব বিজ্ঞানের এবং কি হিসাবের সাথে সম্পর্কযুক্ত আছে। আচ্ছা, তাহলে দেখো আজকে আমরা রেওয়ামিল সম্পর্কে যেহেতু আলোচনা করছি, তো আমাদের মোটামুটি কি সংক্ষিপ্ত রেওয়ামিল সম্পর্কে আমাদের জানা উচিত যে রেওয়ামিলটা আসলে কি, বা রেওয়ামিল বলতে আমরা কি বুঝি। দেখো প্রতিষ্ঠানে আমরা জানি যে হিসাব করতে হয়, হিসাব সংরক্ষণ করতে হয়, হিসাবগুলো কি করতে হয়, লিপিবদ্ধ করে রাখতে হয়। সেই লিপিবদ্ধকৃত হিসাবগুলোকে আবার কি খতিয়ানের মাধ্যমে আমরা কি করি, শ্রেণীবদ্ধ করে বা সারিবদ্ধভাবে কি করি, আলাদা আলাদা সাজাই। তেমনি ভাবে রেওয়ামিলের কাজটাও কি, রেওয়ামিলের কি একটা কাজ আছে, সেই কাজটা কি, রেওয়ামিলের কাজটা হচ্ছে আমরা প্রতিষ্ঠানের যে হিসাবগুলো প্রস্তুত করি বা খতিয়ানের যে উদ্ধৃতগুলো নিয়ে আমরা কি করি, হিসাব প্রস্তুত করি, সেই উদ্ধৃতগুলো সঠিক কিনা বা সঠিকভাবে আমরা কি লিপিবদ্ধ করছি কিনা সেটা যাচাই বাছাই করার জন্য, অথবা সহজ কথায় যে হিসাবের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি আছে কিনা, হিসাবের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি আছে কিনা সেটা যাচাই করার জন্য মূলত আমরা কি করে থাকি, যেটার সাহায্যে, যে পদ্ধতি বা যে নিয়ম অনুসারে আমরা কি করি হিসাবের গাণিতিক শুদ্ধতা, হিসাবের যে ভুল ত্রুটিগুলো হয় সেগুলো যে হিসাবের মাধ্যমে বা যে পদ্ধতিতে আমরা কি করে থাকি, নির্ণয় করে থাকি বা যাচাই করে থাকি, সেটাকেই মূলত কি বলে, রেওয়ামিল বলে। তাহলে দেখো আমি এখানে কিছু বেসিক কথা লিখেছি। প্রথমটা কি ছিল, প্রথমটা হচ্ছে যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা রেওয়ামিলের কাজ। তাহলে কি প্রত্যেকটা জিনিসের কি এক একটা কাজ আছে। জাবেদার কাজ কি, লেনদেনগুলোকে কি করা, তারিখের ক্রম অনুসারে লিপিবদ্ধ করা। খতিয়ানের কাজ কি, ওই যে জাবেদার যে লিপিবদ্ধকৃত হিসাবগুলো আছে বা লেনদেনগুলো আছে সেগুলো কি করা, শ্রেণীবদ্ধ করা বা আলাদা আলাদা কি হিসাবভুক্ত করা। তারপর কি লেনদেনের কাজ কি, লেনদেনের কাজ হচ্ছে তোমার কি, লেনদেনের কাজ হচ্ছে কি এখানে তোমার পক্ষ নির্ধারণ করা, এটা কি এই ঘটনাটা কি লেনদেন কি লেনদেন না সেটা নির্ণয় করা, সেটা নির্ণয় করা। আচ্ছা, তাহলে আমাদের কি এখানে লেনদেনের কাজ হচ্ছে কি পক্ষ নির্ধারণ করা, অথবা কি ঘটনাগুলো কি আসলে লেনদেন কিনা সেটা কি আমরা নির্ণয় করে থাকি। হিসাবের কাজ হচ্ছে কি, হিসাব 5 প্রকার আমরা জানি, সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব। তাহলে কি এগুলো হচ্ছে লেনদেনগুলো থেকে কি করা, হিসাবগুলোকে আলাদা করা, কোনটা কোন শ্রেণীর হিসাব সেটা কি নির্ণয় করা।
তাহলে দেখো তেমনি ভাবে রেওমিলের কাজটা কি, হিসাবের গাণিতিক সূত্রতা। তাহলে রেওমিলের মূল কাজটা হচ্ছে কি, রেওমিলের মূল কাজটা হচ্ছে এখানে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তাহলে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করাই কার কাজ, রেওমিলের কাজ। তারপর দেখো এখন রেওমিল আমরা কিসের উপর ভিত্তি করে প্রস্তুত করব, কি নিয়ে প্রস্তুত করব, বা কোথায় থেকে রেওমিলের বিষয়গুলো আসবে। তাহলে দেখো রেওমিলের বিষয়গুলো কোথায় থেকে আসবে, খতিয়ান। রেওমিলের বিষয়গুলো কোথায় থেকে আসবে, খতিয়ান থেকে। তার মানে কি, দেখো আমরা যে খতিয়ান প্রস্তুত করছি, খতিয়ানের কি একটা ব্যালেন্স, খতিয়ানের একটা ব্যালেন্স বের হয় বা একটা উদ্ধৃত নির্ণয় করে থাকি। তাহলে এই উদ্ধৃত নির্ণয়ের দ্বারা বা যে উদ্ধৃতটা বের হবে সেই উদ্ধৃতটা দিয়ে আমরা কি প্রস্তুত করব, রেওমিল প্রস্তুত করব। তাহলে দেখো খতিয়ানের উদ্ধৃত দ্বারা রেওমিল প্রস্তুত করা হয়। তাহলে দেখো এর জন্য খতিয়ানের ইম্পর্টেন্সি বা খতিয়ানের গুরুত্ব কি অনেক বেশি। কেন, কারণ হচ্ছে খতিয়ানের উদ্ধৃত ছাড়া আমরা রেওমিল প্রস্তুত করতে পারবো না। রেওমিল প্রস্তুত না করতে পারলে আমরা কি করতে পারবো না, আমাদের যে মূল টার্গেট, আমাদের যে মূল উদ্দেশ্য, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানা, আর্থিক ফলাফল সম্পর্কে জানা, সেই বিষয়টা কি আমরা জানবো, সেই বিষয়টা আমরা কি করব, জানবো। তাহলে খতিয়ানের উদ্ধৃত ছাড়া রেওমিল প্রস্তুত করা সম্ভব না। তাহলে তারপর দেখো, তারপর লিখছে কি, ডেবিট পক্ষ সমান সমান ক্রেডিট পক্ষ। ডেবিট পক্ষ সমান সমান ক্রেডিট পক্ষ কিভাবে, কারণ হচ্ছে রেওমিলেও কি দুইটা পক্ষ থাকে, একটা ডেবিট পক্ষ একটা ক্রেডিট পক্ষ। তার মানে কি ডেবিট পক্ষের যে ব্যালেন্স সেটা কি হতে হবে, ক্রেডিট পক্ষের ব্যালেন্সের সমান হতে হবে। আবার ক্রেডিট পক্ষের ব্যালেন্স কি করতে হবে, ডেবিট পক্ষের ব্যালেন্সের বাট দুই পাশের কি যোগফল সমান হতে হবে। তাহলে যদি সমান হয় তাহলে বুঝতে হবে যে আমার রেওমিল কি ঠিক আছে, বা আমার কি গাণিতিক শুদ্ধতা সঠিকভাবে যাচাই করা হয়েছে। তারপর দেখো রেওমিল একটি নির্দিষ্ট দিনে প্রস্তুত করা হয়। তো রেওমিলটা কি করা হয়, একটা নির্দিষ্ট দিনে কোনো খাতায় অথবা কি কোনো বইয়ের মধ্যে কি হিসাবভুক্ত করা হয়। হিসাবভুক্ত কি করে আমরা কি করে থাকি, আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাই করি। কেন যাচাই করি, কারণ হচ্ছে আমি আমার সঠিক আর্থিক অবস্থা বা আর্থিক ফলাফল জানার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, রেওমিলের গাণিতিক শুদ্ধতা যাচাই করে নিতে হবে। না নিলে আমার আর্থিক অবস্থা সম্পর্কে আমি কি পরিপূর্ণ একটা অবস্থা জানা সম্ভব হবে না। তারপর দেখো আরেকটা আমি এখানে লিখছি যে রেওমিলের ছক কিসের মতো, জাবেদার ছকের মতো। কিভাবে, দেখো আমি নিচে এখানে উল্লেখ করেছি, জাবেদার ঘর থাকে কয়টা, পাঁচটা। জাবেদার ঘর থাকে কয়টা, পাঁচটা। তাহলে প্রথম ঘরটা কি, ক্রমিক নাম। প্রথম ঘরটা কি, ক্রমিক নাম। দ্বিতীয় ঘরটা হচ্ছে হিসাবের নাম। তৃতীয় ঘরটা কি, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে দেখো জাবেদার মতো, কিন্তু জাবেদার ছক না। জাবেদার মতোই কি পাঁচটা ঘর, কিন্তু কিছু পার্থক্য অবশ্যই আছে। যেমন জাবেদার মধ্যে আমরা কি লিখতাম, এখানে লিখতাম তারিখ ক্রমিক নংয়ের জায়গায়, আর রেওমিলে লিখবো কি ক্রমিক নং। জাবেদায় লিখতাম এখানে কি হিসাবের বিবরণ ও ব্যাখ্যা, হিসাবের বিবরণ ও ব্যাখ্যা, কিন্তু আমরা এখানে লিখছি কি হিসাবের নাম। তারপর দেখো জাবেদায় খতিয়ান পৃষ্ঠা লিখতাম, এখানেও খতিয়ান পৃষ্ঠা। ডেবিট টাকা লিখতাম জাবেদায়, ক্রেডিট টাকা লিখতাম। তার মানে কি হুবহু জাবেদার ছকের মতোই, শুধু পার্থক্যটা কোথায়, কিছু নামের ক্ষেত্রে, মানে এই দুইটা ক্রমিক নং এবং কি হিসাবের নামের শিরোনামের ক্ষেত্রে মূলত পার্থক্য। তাহলে এটা গেল কি হিসাবের বা রেওমিলের কি একটা বেসিক ধারণা, মৌলিক ধারণা, বা যেটা কি নরমাল একটা ধারণা জানার জন্য যে রেওমিল বলতে আমরা কি বুঝি, রেওমিল কেন প্রস্তুত করা হয়। তাহলে এটা গেল কি একটা ধারণা রেওমিল সম্পর্কে। এখন আসলে যে আমরা রেওমিল প্রস্তুত করব কিভাবে, রেওমিল প্রস্তুত করার জন্য তো কি একটা নিয়ম থাকা লাগে। জাবেদা যেভাবে প্রস্তুত করছে একটা নিয়মের মধ্যে, খতিয়ান যেভাবে প্রস্তুত করেছে একটা নিয়মের মধ্যে, প্রত্যেকটা হিসাব প্রস্তুত করার মধ্যে কি একটা নিয়ম অবশ্যই আমাদের কি ফলো করতে হয়, অনুসরণ করতে হয়। তো তেমনি ভাবে আমাদের কি রেওমিলেরও সেম বিষয়। এখন রেওমিলের ছক সম্পর্কে আমরা জানছি, তাহলে কি ক্রমিক নং অনুযায়ী আমরা কি করব, প্রত্যেকটা হিসাবের কি ক্রমিক নং অনুযায়ী আমরা বসাবো, আর হিসাবের নামের মধ্যে আমরা যে হিসাবগুলো পাবো সেটা কি আমরা দেখব। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে এখানে ডেবিট ক্রেডিট। তাহলে কি যে হিসাবটা ডেবিট সেটা ডেবিট পাশে, যে হিসাবটা ক্রেডিট সেটা ক্রেডিট পাশে। এখন দেখো যে ডেবিট ক্রেডিট আমরা কিভাবে বুঝবো কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, সেটা বোঝার জন্য আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, কিছু জিনিস আমাদের এখানে অনুসরণ করতে হবে, তাহলে আমাদের জন্য কি ইজি হয়ে যাবে। প্রথমত যে ডেবিট কোনগুলো হবে,
তাহলে দেখো ডেবিট কোনগুলো হবে আর হচ্ছে ক্রেডিট কোনগুলো হবে, ক্রেডিট কোনগুলো হবে। তাহলে দেখো আমরা চলে যাই অধ্যায় 5 এ। যারা অধ্যায় 5 করেছি তারা ওই অধ্যায় 5 এ জানেন যে হিসাব কে ওখানে কি করা হয়েছে, স্পেসিফিক ভাবে ভাগ করে দেওয়া হয়েছে যে হিসাব কয় প্রকার, 5 প্রকার। হিসাব কয় প্রকার, 5 প্রকার। তাহলে হিসাব 5 প্রকারের মধ্যে কি কি, এক নাম্বার হচ্ছে তোমার কি সম্পদ, দুই নাম্বার দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। তাহলে এই 5 প্রকার হিসাবের মধ্যে তাহলে দেখো আমাদের সহজভাবে মনে রাখার জন্য যে কোন হিসাবগুলো কি ডেবিট হবে, কোন হিসাবগুলো ক্রেডিট হবে। তাহলে মনে রাখবা যে সব সর্বদাই কি হবে, রেওয়ামিল যখন প্রস্তুত করতে যাব তখন আমাদের এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডেবিট কোনগুলো বসবে। তাহলে দেখো 5 প্রকার হিসাবের মধ্যে সকল সম্পদ, তাহলে দেখো এখানে ডেবিট কি হবে, সকল সম্পদ। তাহলে আমরা সকল সম্পদ সম্পর্কে কি আমরা অধ্যায় 5 এ জেনেছি বা জাবেদা করতে গিয়ে আমরা বুঝছি যে কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা আয়, কোনটা মালিকানা সত্ত্ব। হ্যাঁ, তারপরে হচ্ছে কি ক্রেডিট। তাহলে সকল সম্পদ, তাহলে সকল সম্পদ কি হবে, ডেবিট। সকল ব্যয় কি হবে, ডেবিট। সকল ব্যয় কি হবে, ডেবিট। তারপর দেখো ক্রেডিট কোনটা হবে, সকল দায়, আয়, মালিকানা সত্ত্ব। তাহলে এই বিষয়গুলো আমরা এই যে সকল সম্পদ, সকল ব্যয়, তাহলে কি হবে, সকল সম্পদ এবং সকল ব্যয় কি হবে, ডেবিট। আর দায়, আয়, মালিকানা সত্ত্ব কি হবে, ক্রেডিট। সকল দায়, আয়, মালিকানা সত্ত্ব কি হবে, ক্রেডিট। তারপর দেখো তোমাদের এখানে বইয়ের মধ্যে অধ্যায় 9 এ খুব সুন্দরভাবে একটা ছক দেওয়া আছে, সেটা হচ্ছে 129 পৃষ্ঠায়। এখানে কোনগুলো ডেবিট হবে, কোনগুলো ক্রেডিট হবে এখানে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। এখানে খুব সুন্দরভাবে দেখো ছকটা দিয়ে দেওয়া হয়েছে, এখানে খুব সুন্দরভাবে ছকটা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই ছকটা সম্পর্কে কি আমাদের ভালোভাবে কি করতে হবে, আয়ত্ত করতে হবে। এই পৃষ্ঠা নাম্বারটা এখানে উল্লেখ করে আছে যে 129 পৃষ্ঠায়। দেখো এখানে খতিয়ানের ডেবিট উদ্ধৃত, ক্রেডিট উদ্ধৃত, রেওয়ামিলের অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে রেওয়ামিল প্রস্তুত করেন। তাহলে এখানে দেখো যাবতীয় সম্পদ, যাবতীয় খরচ, অগ্রিম খরচ, প্রাপ্য আয় সবগুলো দেওয়া আছে যে কোনগুলো ডেবিট হবে, কোনগুলো ক্রেডিট হবে। তারপর দেখো এখানে সুন্দরভাবে দেওয়া আছে যাবতীয় দায়, যাবতীয় আয়, অনুপার্জিত আয়, মুনাফা দ্বারা সৃষ্ট সঞ্চিতি, মালিকানা সত্ত্ব, মানে এখানে সবকিছু এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা এই ছকটা সম্পর্কে যদি মোটামুটি আইডিয়া থাকে তাহলে আমাদের কি হবে, এই অঙ্কটা বুঝতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এখন দেখো যে আমরা অঙ্কটা আসলে কিভাবে একটা রেওয়ামিল প্রস্তুত করতে হয় বা কিরকম রেওয়ামিলটা থাকে আর আমরা কিভাবে প্রস্তুত করব। তাহলে এখানে দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 134 পৃষ্ঠার উদাহরণ 2, পৃষ্ঠা নাম্বার 134 এর উদাহরণ 2। দেখো এখানে অনেকগুলো হিসাবের নাম দেওয়া আছে, মূলধন, মজুত পণ্য, বিক্রয়, গ্যাস ও পানি, ভূমি, দালান কোঠা। এই হিসাবগুলো আমাদের কি করতে হবে, দেখো এটা হচ্ছে কি কোশ্চেন, এটা হচ্ছে প্রশ্ন, এভাবে কি প্রশ্ন দেওয়া থাকবে। আর আমরা কি করতে হবে, আমাদের রেওয়ামিলটা প্রস্তুত করতে হবে কি ছক অনুযায়ী। তাহলে এটা কি, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এই হিসাবগুলো থেকে আমরা কি করব, আমরা আমাদের রেওয়ামিল প্রস্তুত করব। তাহলে কিভাবে প্রস্তুত করব সেটাই দেখো এখানে আলোচনা করা হয়েছে বা পরের পৃষ্ঠায় একটা সমাধান দেওয়া আছে। তাহলে দেখো এখানে সমাধান দেওয়া আছে। তাহলে দেখো আমরা প্রথমত কি এই যে ছক আঁকলাম, তাহলে কি ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তাহলে কি ঘর আঁকলাম, তাহলে জাবেদার মতোই ঘর। এখন দেখো ক্রমিক নং এ আমরা কি করব, এখানে যে সিরিয়ালগুলো দেওয়া আছে যে মূলধন, মজুত পণ্য, তাহলে এগুলো কি সিরিয়াল। ক্রমিক নং বলতে আমরা কি বুঝি, 1 2 3 4 এই সিরিয়ালটা আমরা কি করব, অনুসরণ করব। তাহলে দেখো এখানে মূলধন দেওয়া আছে, মজুত পণ্য দেওয়া আছে, বিক্রয়, গ্যাস ও পানি। তাহলে দেখো এখানে কি সিরিয়ালে আমরা অঙ্কটা এখানে প্রস্তুত করা হয়েছে,
সিরিয়ালে আমাদের এখানে কি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে। তাহলে দেখো এখানে মূলধন, তাহলে মূলধন কি, মালিকানা সত্ত্ব, তাহলে মূলধন কি, মালিকানা সত্ত্ব। তাহলে আমরা জানি কি সকল মূলধন কি হবে, মানে সকল মালিকানা সত্ত্ব ক্রেডিট। তাহলে দেখো মূলধন কোথায় বসলো, ক্রেডিট পাশে। মজুত পণ্য, হ্যাঁ, তাহলে দেখো এখানে সিরিয়ালি সব বসছে, যেটা ডেবিট সেটা ডেবিট পাশে বসছে, যেটা ক্রেডিট সেটা ক্রেডিট পাশে বসছে। তাহলে তোমরা যদি উদাহরণ 2 নাম্বারটা যদি অনুসরণ করো, তাহলে তোমাদের জন্য এই অঙ্কটা কে বোঝা খুব সহজ হয়ে যাবে। এবং যে পূর্ববর্তী যে ছকের কথা বলেছি 129 পৃষ্ঠায়, সে ছকটা অবশ্যই আগে কি ভালোভাবে আয়ত্ত করে তারপরে এই অঙ্কটা করতে গেলে দেখবা যে তোমাদের জন্য কি সুবিধা হয়েছে। আচ্ছা, এখন আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা। তাহলে দেখো এখানে কি সকল সম্পদ, সকল ব্যয়, সকল দায়, আয়, মালিকানা সত্ত্ব এগুলো কি সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া নিলাম। এখন আসো কিছু বিষয় আছে যেগুলো কি রেওয়া মিলে আমরা যখন অঙ্ক করতে যাব কিছু বিষয় আছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। দ্যাট মিন্স কি রেওয়া মিলে এগুলো আমরা লিখি না, এগুলো কোশ্চেনে দেওয়া থাকবে, তোমাকে কি কনফিউজ করার জন্য বা তোমাকে কি একটু অঙ্ক সম্পর্কে ভালোভাবে ধারণা দেওয়ার জন্য তোমাকে কি করা হবে, কিছু বিষয় কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, কিন্তু আমরা কি সেইগুলো যদি একটু আয়ত্ত করতে পারি, সেগুলো যদি বুঝে অঙ্ক করতে পারি, তাহলে আমাদের জন্য কি হবে, আমাদের জন্য সেই ভুলগুলো করা আমাদের জন্য কি সম্ভব হবে না। আচ্ছা, এখন দেখো যে কোন বিষয়গুলো রেওয়া মিলে আসে, কোন বিষয়গুলো রেওয়া মিলে আসে না। এখন ম্যাক্সিমাম বিষয়গুলোই কি, ম্যাক্সিমাম হিসাবগুলোই রেওয়া মিলে আসে, কিন্তু অনেক হিসাবগুলো কি রেওয়া মিলে আসে না। এখন কোন হিসাবগুলো রেওয়া মিলে আসে, কোন হিসাবগুলো রেওয়া মিলে আসে না, সেই সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা দিব। তাহলে দেখো যে হিসাবগুলো তাহলে যে হিসাবগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না সেই সম্পর্কে আমরা আচ্ছা, তাহলে দেখো যে হিসাবগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, আমরা 129 পৃষ্ঠায় যে ছকের কথা বলেছি এখানে ম্যাক্সিমাম আসবে। তারপর উদাহরণ 2 এর যে অঙ্কটা আমি একটু আগে দেখালাম, এই উদাহরণ 2 এর অঙ্কটা করতে গেলে আমরা এই যে এখানে যে হিসাবগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না সেগুলোকে আমরা সমাধান করতে গেলে দেখব যে এগুলো কোশ্চেনে দেওয়া আছে, কিন্তু আমরা সমাধান বা কি অঙ্কটা করতে গিয়ে দেখলাম যে এগুলো রেওয়া মিলে আসে না, এগুলো রেওয়া মিলে আসে না। এর জন্য আমি কি অঙ্কটা তোমরা যাতে করার আগে যাতে কি এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটা কি আগে থেকে একটা আইডিয়া বা একটা ধারণা থাকে, এই কারণে মূলত আমি কি এই বিষয়গুলো আমি এখানে অন্তর্ভুক্ত করে দিচ্ছি বা এখানে এই ক্লাসের মধ্যে বা এই ভিডিওতে উল্লেখ করে দিচ্ছি। তাহলে যে বিষয় হিসাবগুলো কি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, তাহলে প্রথমটাই কি হবে, মজুত পণ্য। দেখো আমরা জানি মজুত পণ্য দুই রকম, মজুত পণ্য দুই রকম, একটা হচ্ছে প্রারম্ভিক মজুত আর একটা সমাপনী মজুত। এখন মজুত পণ্য কি, অনেক সময় মজুত পণ্য কি এখানে কোশ্চেনের তারিখের কথা উল্লেখ করে দেয় 1/1/2000, কোনো কোনো 18, আবার উল্লেখ করতে পারে 31/12/2018। তাহলে এখানে দেখো মজুত পণ্য কি দুইটা, একটা হচ্ছে প্রারম্ভিক মজুত আর একটা সমাপনী মজুত। এখন প্রারম্ভিক মজুত আর সমাপনী মজুত আমরা কিভাবে বুঝবো, তারিখের উপর ভিত্তি করে তারিখ দেওয়া থাকবে, অথবা অনেক সময় তারিখ দেওয়া থাকবে না, তাহলে কি কিভাবে বুঝবো, তাহলে দেখো উল্লেখ করা থাকে প্রারম্ভিক। আচ্ছা, তাহলে দেখো যদি তারিখের কথা উল্লেখ থাকে তাহলে তো আমার কি তারিখের উপর ভিত্তি করে আমি বুঝবো যে কোনটা প্রারম্ভিক কোনটা সমাপনী। আর যদি তারিখের কথা উল্লেখ না থাকে তাহলে এখানে উল্লেখ করে দিবে যে প্রারম্ভিক, সমাপনী, মজুত পণ্য। আচ্ছা, এখন দেখো রেওয়া মিলে আমি বলছি এখানে কোন হিসাবগুলো রেওয়া মিলে বসবে না বা রেওয়া মিলে আসবে না, তাহলে কোন হিসাবগুলো আসবে না, এখানে হিসাবের পরিমাণ খুবই কম, 3-4টা বা 2-3টা হিসাব আছে যেগুলো রেওয়া মিলে সর্বদাই আসে না। এই কারণেই মূলত তোমাদের কি আমি এখানে আলোচনা করে দিচ্ছি যে এখানে কি হবে তোমার বোঝার সুবিধার্থে। তাহলে দেখো মজুত পণ্য প্রারম্ভিক মজুত বলতে আমরা কি বুঝি, বছরের শুরুতে, আর
সমাপনী বলতে আমরা বুঝি বছরের শেষ। তাহলে তারিখের দ্বারা আমরা বুঝতে পারবো, আর যদি উল্লেখ করে দেয় তাহলে তো ভালো, আর যদি উল্লেখ না করে দেয় তাহলে কি তারিখের উপর ভিত্তি করে আমরা আমাদের কি বুঝতে হবে যে এটা প্রারম্ভিক নাকি সমাপনী। তাহলে দেখো প্রারম্ভিক মজুদ কত আছে, টাকার ফ্যাক্ট পরের বিষয়। তাহলে এখানে প্রারম্ভিক মজুদ কথাটা উল্লেখ থাকতে পারে, আবার মজুদ পণ্য লিখে ব্র্যাকেটে দেওয়া থাকতে পারে। উদাহরণ 2 এরকম দেওয়া আছে যে মজুদ পণ্য ব্র্যাকেটে কি তারিখ উল্লেখ করা আছে। আচ্ছা, তারপর সমাপনী মজুদ পণ্য 31/12। তাহলে মজুদ পণ্য যদি 31/12 থাকে তাহলে এটা বুঝতে হবে কি সমাপনী, আর যদি 1/1 যত সাল দেওয়া থাকে সেটা আমাদের বুঝতে হবে কি মজুদ কি প্রারম্ভিক মজুদ। সহজভাবে মনে রাখার জন্য প্রারম্ভিক হচ্ছে কি বছরের শুরুটা, আর সমাপনী হচ্ছে বছরের শেষটা, বছরের শেষ। তাহলে আমার কি সুবিধার্থে মনে রাখার জন্য কি করতে আছে। এখন আসো এই দুই মজুদ পণ্যের মধ্যে কোন মজুদ পণ্যটা রেওয়া মিলে আসবে না। সহজভাবে মনে রাখার জন্য কি সমাপনী মজুদটা রেওয়া মিলে আসবে না, সমাপনী মজুদ পণ্য কি রেওয়া মিলে আসে না। ক্লিয়ার? তারপর দেখো, তারপর হচ্ছে তারপর দেখো আরেকটা বিষয় হচ্ছে কি প্রারম্ভিক হাতে নগদ ব্যাংক জমা। হাতে নগদ ব্যাংক জমা দুইটাই কি হাতে নগদ ব্যাংক জমা সম্পদ। এখন এটার মধ্যে আবার পার্থক্য, একটা প্রারম্ভিক একটা সমাপনী, বছরের শুরু আর বছরের। তাহলে দেখো এখানে প্রারম্ভিক হাতে নগদ ব্যাংক জমার কথাটা উল্লেখ আছে, আর কি সমাপনী সেম এই বিষয়টাই। এখানে মজুদ পণ্য আর এখানে কি হাতে নগদ আর ব্যাংক জমা। তাহলে এটা মনে রাখার সুবিধার্থে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য আর সমাপনী মজুদের মধ্যে কোনটা আসছে, প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসবে। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসবে। তাহলে আমি এটা মুছে ফেললাম, যেহেতু কি এটা রেওয়া মিলে আসবে, কিন্তু আমার এখানে আছে কি যে হিসাব সমূহ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তার মানে কি এখানে কোন হিসাবটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, সমাপনী মজুদ পণ্য। তারপর দেখো প্রারম্ভিক হাতে নগদ আর ব্যাংক জমার ক্ষেত্রে কি সেম প্রারম্ভিক কথাটা উল্লেখ থাকতে পারে অথবা তারিখের কথাটা উল্লেখ থাকতে পারে। তাহলে এটা হচ্ছে কি উল্টো, এটা হচ্ছে প্রারম্ভিক মজুদের উল্টো। যেমন এখানে কি সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসে না, কিন্তু প্রারম্ভিক হাতে নগদ আর ব্যাংক জমার ক্ষেত্রে মানে সমাপনী হাতে নগদ ব্যাংক জমার ক্ষেত্রে কোনটা আসবে, সমাপনীটা আসবে। সমাপনীটা আসবে, প্রারম্ভিক রেওয়া মিলে আসবে না। তার মানে কি সমাপনীটা যেহেতু রেওয়া মিলে আসবে তাহলে আমি এটা মুছে ফেললাম। তাহলে আসবে না কোনটা, প্রারম্ভিক হাতে নগদ বা প্রারম্ভিক ব্যাংক জমা অথবা তারিখের কথা উল্লেখ থাকলে তারিখের উপর ভিত্তি করে আমরা কি করব সেই অঙ্কগুলো করতে গেলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, তারপর দেখো অনেক সময় মণিহারি দেওয়া থাকে সেম। প্রারম্ভিক মণিহারি আর সমাপনী মণিহারি। আচ্ছা, তাহলে এখানে দেখো যে প্রারম্ভিক মণিহারি আর কি সমাপনী মণিহারি এটাও সেম বিষয়। প্রারম্ভিক সমাপনী কথাটা উল্লেখ থাকতে পারে অথবা কি এখানে তোমার তারিখের কথা উল্লেখ থাকতে পারে। এখন আসলে যে রেওয়া মিলে কোনটা আসবে না, তাহলে রেওয়া মিলে আসবে না কোনটা, রেওয়া মিলে এখানে আসবে না কোনটা, রেওয়া মিলে সমাপনী মজুদটা সমাপনী মণিহারিটা রেওয়া মিলে আসবে না। রেওয়া মিলে কি আসবে না, সমাপনী মণিহারিটা আসবে না, প্রারম্ভিক মণিহারিটা রেওয়া মিলে আসবে। প্রারম্ভিক মণিহারিটা রেওয়া মিলে আসবে না, আর সমাপনী মণিহারিটা প্রারম্ভিক মণিহারি রেওয়া মিলে আসবে আর সমাপনী মণিহারি রেওয়া মিলে আসবে না। তাহলে সমাপনী মণিহারি আর মজুদের মধ্যে কিন্তু সেম বিষয়, যে সমাপনী মজুদ সমাপনী মণিহারি রেওয়া মিলে আসবে না, আর কি তোমার প্রারম্ভিক হাতে নগদ আর কি প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়া মিলে আসবে
না, প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসবে, সমাপনী হাতে নগদ ব্যাংক জমা রেওয়া মিলে আসবে, আর কি প্রারম্ভিক মনিহারে রেওয়া মিলে আসবে। আর কিছু বিষয় আছে যেগুলো অঙ্ক আসলে খুব কম আসে, তারপরে মনে রাখবা, সেটা হচ্ছে কি সম্ভাব্য দায়, সম্ভাব্য দায়, তারপর হচ্ছে কি প্রাথমিক খরচাবলী, প্রাথমিক খরচাবলী, এই বিষয়গুলো কি রেওয়া মিলে আসে না। যদি আমরা অঙ্ক করতে যাই রেওয়া মিলে, যদি এই বিষয়গুলো দেখি, এগুলো কি আমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব না, বা আমরা যখন হিসাব প্রস্তুত করতে যাব তখন এই হিসাবগুলো কি আমরা না, এগুলো বাদ দিয়ে বাকি হিসাবগুলোকে আমরা অন্তর্ভুক্ত করব। তাহলে তোমরা এই অঙ্কগুলো কি তোমাদের যে বিষয়গুলো আমি দেওয়া আছে উদাহরণ 2, তারপর হচ্ছে তোমার কি এখানে উদাহরণ 2 এর কথা বলেছি, তারপর 129 পৃষ্ঠায় যে ছকের কথা বলা হয়েছে এই ছকটা ভালোভাবে দেখবে, উদাহরণ 2টা ভালোভাবে করবে, তাহলে দেখবে যে তোমার কাছে রেওয়া মিল বিষয়টা খুব ইজি মনে হচ্ছে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যে রেওয়া মিল চ্যাপ্টারটা পড়ে তোমরা কি খুব আনন্দিত হবে, বা কি এই চ্যাপ্টারটা করে তোমরা খুব মজা পাবে, কারণ হচ্ছে এই চ্যাপ্টারে অন্যান্য চ্যাপ্টারের মতো এত ঝামেলা, এত লেখালেখির ঝামেলা না, এখানে শুধু হিসাবগুলো কি কোশ্চেন থেকে নিবা, আর কি ক্রমিক অনুযায়ী কি করবা সেগুলো হিসাবভুক্ত করে কি করবা ডেবিট ক্রেডিট দুই পাশের যোগফল সমান করে দিবা। ঠিক আছে, তাহলে রেওয়া মিল সম্পর্কে আর যে বিষয়গুলো আরো যে ডিপ আলোচনা আছে সেগুলো আমরা পরবর্তী যে পার্ট হবে বা পরবর্তী যে ক্লাস হবে সেটা আমরা অবশ্যই সেই ক্লাসে বা সেই তোমার ভিডিওর মধ্যে আমরা সেই বিষয়গুলো অবশ্যই তুলে ধরবো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, উদাহরণগুলো প্র্যাকটিস করবে, তাহলে কি তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। আর নিজেরা বাসায় একটু পড়াশোনা করো, যাতে কি সময়টা কাজে লাগে, অবহেলা না করে সময়টাকে কাজে লাগাও, এবং কি যাতে পরবর্তীতে স্কুল খুলে বা স্কুল কলেজ যেটাই বলো যদি খুলে তাহলে কি হবে, তাহলে আমাদের জন্য কি পড়াটা জমে থাকবে না, আমরা কি করতে পারবো, আমাদের সামনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কি অবশ্যই আমাদের আর কি তোমার পড়া জমে থাকবে না, অথবা কি আমাদের পড়াশোনার একটা প্রেশার থাকবে না। আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।